দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক আমি তৌফিকুল ইসলাম খান এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমরা আজকে আলোচনা করব আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড আছে সেই জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটি সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি করা হয়েছে। সেই পরামর্শ কমিটির কার্যক্রম কেমন হচ্ছে এবং কী ধরনের প্রস্তাব তারা সামনে দিতে যাচ্ছেন সেই বিষয়ে একটা আগাম আলোচনা আমরা করব। আমার সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন এই কমিটির দুজন সম্মানিত সদস্য। আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড, এবং আমার সাথে আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই জানতে চাইবো আপনাদের কার্যক্রম কেমন হচ্ছে, কি কি আমরা পেতে যাচ্ছি সংস্কার প্রস্তাব হিসেবে। আমরা একটা বিটিভির একটা ছোট প্রতিবেদন আছে দর্শক, আমরা সেই প্রতিবেদনটি দেখে তারপর আলোচনা শুরু করি। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত জুলাই থেকে ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,56,000 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের একই সময়ে আদায় হওয়া 1,65,630 কোটি টাকার তুলনায় প্রায় 10,000 কোটি টাকা কম। এই বিশাল ঘাটতির মূল কারণ হিসেবে রাজস্ব কর্মকর্তারা বেশ কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছেন। জুলাই থেকে আগস্ট মাসে দেশে চলমান ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হয়, যা সরাসরি রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে। রাজস্ব আদায়ের ঘাটতির এই প্রবণতা চলতে থাকলে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নাও হতে পারে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের রাজস্ব আয়কে আরও সংকটে ফেলতে পারে। এমনই বাস্তবতায় অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকগণ বলছেন, কর ফাঁকি সংস্কৃতির কারণে বর্তমানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। সেই সাথে ঘুষ প্রথা চলমান থাকায় কর কমলেও ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী হচ্ছে না। আর তাই জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি। এনবিআরের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি নাগরিকদের দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। রাজস্ব প্রশাসনে সেপারেশন অব অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাব করেছে রাজস্ব সংস্কার কমিটি। বেছে নেওয়া হয়েছে ডিজিটাইজেশনকে। আমাদের সম্মানিত করদাতাগণ যে ধরনের সেবার মান নিয়ে যে অভিযোগগুলো করেন সেগুলো যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের টোটাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে ডিজিটাইজ করার কোনো বিকল্প নাই। এবং ডিজিটাইজেশনের প্রথম ধাপ হচ্ছে যে আমাদের অনলাইন ট্যাক্স রিটার্ন চালু করা, যাতে করে আমাদের সম্মানিত ট্যাক্স পেয়াররা যে রিটার্ন দাখিল করবেন তার সকল তথ্য আমাদের ডাটাবেসে থাকে এবং আমরা একটা সায়েন্টিফিক পদ্ধতিতে রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করে আমরা অল্প সংখ্যক ট্যাক্স পেয়ারের কর রিটার্নগুলো ডিটেইল এবং পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য সিলেক্ট করতে পারি। রাজস্ব সংস্কার কমিটি বলছে, এনবিআরকে শক্তিশালী করতে হলে তাকে আলাদা ও স্বাধীন করতে হবে। রাজস্ব আদায়ের প্রতিটি জিনিস আলোচনা করে মানুষকে জানালে জনগণের সঙ্গে এনবিআরের দূরত্ব কমবে। দেশের অর্থনীতি বড় হচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষের কর দেওয়ার প্রবণতা বাড়ছে না। এজন্য সামাজিক সচেতনতা না বাড়লে কর আদায় বাড়বে না। দর্শক আপনারা প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছ থেকে আলোচনা শুরু করি। যেই কমিটিটায় আপনারা একত্রিত হলেন, সেই কমিটির গঠন, এটার উদ্দেশ্য বা কি করছেন এটা সম্পর্কে যদি প্রথমে একটু আমাদের দর্শকদের বলেন তাহলে আলোচনার সুবিধা হবে। গত অক্টোবর মাসে যে কমিটিটি গঠন করা হয় সেখানে আমাদের 5টা টিওআর দেওয়া আছে, বলা আছে। প্রথমটাই হচ্ছে রাজস্ব আয়ের সংস্কার বা রাজস্ব আয় পরিস্থিতির সংস্কার, উন্নয়নের সংস্কার। দ্বিতীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, অর্থাৎ এই কাজের যে অন্যতম যে অনুঘটক, যে মেন যে প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তারও একটা সংস্কার কি দরকার আছে। তৃতীয়ত হচ্ছে কিভাবে আধুনিকায়ন করা যায় এই পুরো ব্যবস্থাটা, মানে ব্যবস্থাপনার বিষয়ে আধুনিকায়ন করা, অর্থাৎ ডিজিটাল, অনলাইন ইত্যাদি এই বিষয়টার উপরে। চতুর্থত হচ্ছে অংশীজনের সাথে যোগাযোগের মাত্রা, পরিস্থিতি, ব্যাপকতা ইত্যাদি। কারণ করদাতা এবং কর আহরণকারীর মধ্যে
একটা যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু কর আহরণ বা পদ্ধতির উন্নতি ঘটে না আর কি। সেই জন্য অংশীজনের সাথে আলোচনা বা যেমন কাস্টমস ট্যাক্স, ভ্যাট এগুলোর হার নির্ধারণের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদেরও কিছু কথা শোনার অবশ্যই প্রয়োজন, অবকাশ আছে সেই সিস্টেম। পঞ্চম হচ্ছে আরও অন্যান্য বিষয়, অর্থাৎ এই সংক্রান্ত যত আইন কানুন আছে সেই আইন কানুনগুলোর একটা সংস্কারের বিষয়। তা আমরা প্রথম দুটো যে বিষয় রাজস্ব পদ্ধতির বা রাজস্ব আহরণের পরিস্থিতি প্লাস এনবিআর এর সংস্কার, তিনটা জিনিসকে বিশেষভাবে প্রধানভাবে গ্রহণ করেছি। প্রথমটাই হচ্ছে প্রশাসন থেকে পৃথকীকরণ, পলিসি নীতিটা নীতি নির্ধারণ এবং কর আহরণ প্রক্রিয়াকে আলাদা করা। কারণ কর আহরণ যিনি করবেন তিনি ওখানেই পুনর্নিবেশ করবেন, পুনর্নিবিষ্ট থাকবেন। কর নীতির তো আরো বড় ব্যাপক আছে। আর এইটার মেন শানে নজুল হচ্ছে, এটা বলবার কারণটাই হচ্ছে যে যিনি আইআরডির সচিব হন তিনি পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান, সেম ব্যক্তি। অর্থাৎ তিনি এনবিআর এ বসে বসে যা করতে চাচ্ছেন আইআরডিতে যে হয়তো সেইটাকে আইন করে দিচ্ছেন, অথবা এখান থেকে উনি যেটা চাচ্ছেন সেটা ওখান থেকে আইন করছেন, অথবা ওখান থেকে আইন করছেন এখানে বসে পালন করছেন, সেম ব্যক্তি। এবং এইভাবে চলে আসছে। কারণ 1924 সালে যে এনবিআর গঠন হয়েছিল একবার ভারতবর্ষে প্রথম, সেখান থেকে কিন্তু পরিষ্কার বলা ছিল এটা একটা বোর্ড কনসেপ্ট। বোর্ডের যিনি মেম্বারদের ভিতর থেকে একজন চেয়ারম্যান হবেন এবং তাকে, তখন এসব আইআরডির কথাটা তো ওঠে নাই, কিছু ছিল না, তারা দুটো কাজই করতো। তখনকার স্পেসিফিকেশনের সেইভাবে ছিল, একটা হলিস্টিক অ্যাপ্রোচ ছিল ইত্যাদি। 47 সালে দেশ ভাগের পরেও ইন্ডিয়া যদিও 1961 সালে তাদের ভারতীয় আয়কর আইন বা ওই ব্যবস্থাগুলোকে তারা আধুনিক আইন করে নিয়েছে, বর্তমান সময়ের সাথে প্রেক্ষাপটের সাথে মিলিয়ে রেখে পুরো একটা আইন কমিশনকে দিয়ে এটা আইন কানুন তৈরি করে তারা ঠিক করে নিয়েছে। পাকিস্তানের একটা গো ছিল সবসময় ভারত যেটা করবে ও সেটা করবে না, তো ফলে ও আর নিজে ওর আয়কর আইন বা এইসবগুলোতে কোনো চেঞ্জে সে যায়নি। এমনকি এখনো পর্যন্ত সে তার অর্থ বছরটাও চেঞ্জ করতে চায় না করাতেই যেটা 1984 সালে এসে আয়কর আইনটাকে অন্তত আধুনিক করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে এটা আসলে ওই 24 সালের আইনেরই মূলত একটা পরিবর্তিত রূপ টাইপের, এবং তখন পার্লামেন্ট ছিল না, সেহেতু এটা অধ্যাদেশ আকারে। তো সুতরাং এটা সময়ের দাবি ছিল যে আইনগুলোকে আধুনিক করতে হবে, আইন হিসেবে তৈরি করতে হবে। এবং এই কথাটা এই পরের পরবর্তীকালে উঠে এসছে, যা আগে কিন্তু এনবিআর প্রশাসনও করত, আইনও তৈরি করত, কিন্তু সেই আইন তৈরি করার ব্যাপারেও একটা আলাদা বডি স্ট্রাকচার সিস্টেম ছিল। তখন দেখা গেল এনবিআর ওই এককভাবে ওই কাজ সুষ্ঠুভাবে করতে পারছে না, সে এসআরও জারি করছে, আবার ওদিকেও বাস্তবায়ন করছে আর কি। এটা আস্তে আস্তে দিনে দিনে এটা এই দাবিটা খুব স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা পৃথকীকরণটাকে। মোহাম্মদ ফরিদউদ্দিন, আপনার কাছ থেকে যদি জানি যে এনবিআর এর সংস্কার বা বাংলাদেশে এই কর আহরণ প্রক্রিয়ার সংস্কার তো নতুন কিছু না, আগে সংস্কারগুলো যে কাজ করে নাই, আর এখন কি ধরনের সংস্কার আসবে যেটা কার্যকর হবে, বা সংস্কার তৈরি করার পরামর্শ তৈরি করার প্রক্রিয়া, আপনারা কি পরিবর্তনের কথা ভাবছেন? এনবিআর এর যে সংস্কারগুলি অতীতে নেওয়া হয়েছিল এগুলি আসলে খুব পিসমিল সংস্কার, কিন্তু এনবিআর তো পিসমিল না। এনবিআর 3টা আইন, বাট 3টা একটার সাথে একটা সম্পর্কিত। পিসমিল মানে হলো আলাদা আলাদা। আমার দরকার হচ্ছে পুরা বডিতে সংস্কার, পুরা বডি নিরাময় করা, কিন্তু আমি একটা যেখানে ঘা হচ্ছে সেখানে চিকিৎসা করেছি, তাহলে পুরা সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। আর এই পিসমিল সংস্কারই কিন্তু বিগত বছরগুলিতে হয়েছে, কখনো কিন্তু একটা হোলিস্টিক যেটাকে বলা হয়, যেটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটি এখন সবাই দাবি করছে যে এনবিআর এর 3টা ডিপার্টমেন্ট, কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স, এই 3টার একটার সাথে এক সম্পর্কিত। ইনকাম ট্যাক্স তো কাস্টমস এবং ভ্যাটের কার্যক্রম প্রক্রিয়ার পরে ইনকাম ট্যাক্সের কার্যক্রম শুরু হয়, আবার ভ্যাটের কার্যক্রম শুরু হয় আমদানির পরে। তার মানে একটার সাথে একটা সম্পর্কিত এবং একেবারে সম্পর্কিত। কিন্তু আপনি যদি কাস্টমসের সংস্কার করেন, ভ্যাটের না করেন, অথবা ভ্যাটের সংস্কার করে বললেন আয়করের সংস্কার করলেন না, তাহলে তো কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনি বিশ্ব যে জাতি, আপনার ওয়ার্ল্ড ব্যাংক হতে শুরু করি, আপনি রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক 2024-এ ওয়ার্ল্ড ব্যাংক যেটা যে ফাইন্যান্সিয়াল রিফর্ম রিভিউ বইটা যেটা বের করছে, সেখানে তারা ক্লিয়ারলি বলেছে যে গত 1 দশক ধরে এই রিফর্মটা জরুরি ছিল, কিন্তু গভর্নমেন্ট এনবিআর এ নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট এ নিয়ে কোনো মাথা কাঁপাতে করছে না। রিসেন্টলি তাদের এই পাবলিকেশনে আছে, সেটা মনে হয় তারা 11 তারিখে আমাদের সাথে এই নিয়ে আলোচনা করবে। একইভাবে আমরা কানাডার একজন প্রফেসর বাঙালি,
উনি একটা মিস্টার হাসান যেটা অ্যাডভাইজার সাহেব আমাদেরকে দিয়েছেন, ওনার রিপোর্টে কিন্তু উনি এই বিষয়গুলি বলেছেন। কিন্তু আমাদের দেশের ডকুমেন্টগুলিতে এই বিষয়গুলি মিডিয়া হইতে শুরু করে আমাদের আলোচনায় এটা আনফর্চুনেটলি সেইভাবে কিন্তু বিষয়গুলি আসছে না। আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে রিফর্মগুলি অতীত হচ্ছে একেবারে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। ফর এক্সাম্পল ব্যাট অনলাইন হয়েছে, একটা প্রকল্প হচ্ছে বিশ্বব্যাংকের সহায়তায়, কিন্তু ওই অনলাইনের সাথে যদি ইনকাম ট্যাক্সের একসাথে হতো বা কাস্টমসের এসআই করে হতো এবং 3টার মধ্যে কিন্তু আবার কানেক্টিভিটি হতো, কিন্তু কানেক্টিভিটি হয় না, হয়তো একটা আলাদা হয়েছে। এই সংস্কার প্রক্রিয়া 2006-07 দিকেই আলোচনা শুরু হয় এবং তখন যে আমাদের ভ্যাট আইনের একটা সংস্কার লাগবে, ইনকাম ট্যাক্সের সংস্কার লাগবে, একসাথেই কিন্তু আলোচনা, ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্টের একটা খসড়া, ভ্যাট আইনের একটা খসড়া হলো, কাস্টমস আইনের ব্যাপারেও আলোচনা ছিল। তখন ওই যে আমি যেই প্ল্যানটার কথা বললাম, এনবিআর মডার্নাইজেশন প্ল্যান, সেই প্ল্যানেরও একটা প্রকল্প নেওয়া হলো এবং ওখানে ডিজিটাইজেশন ইস্যু ছিল। কিন্তু আপনি যেটা বলছেন আমি এটা স্বীকার করেই বলছি যে সময়টা কিন্তু কাছাকাছি। 2004 সনে বিশ্বব্যাংক স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটা এসডিপি নামে একটা এনবিআর রিফর্মের একটা হলিস্টিক রিফর্মের একটা প্রপোজাল দিয়েছিল। আনফর্চুনেটলি পৃথিবীর অনেক দেশ এটা অ্যাকসেপ্ট করলো, কিন্তু আমাদের দেশ অ্যাকসেপ্ট করলো না। এ নিয়ে পরে 2010-এ বিশ্বব্যাংকের যিনি রেসিডেন্ট মিশনে এখানে আসছেন, একজন লেডি, তিনি এনবিআর অফিসার থেকে ডেকে বললো যে তোমরা 2004 সনের এসডিপিটাকে রিজেক্ট করলা কেন? আফটার লং ইয়ার্স, অনেক বছর পরে সে জিজ্ঞেস করলো, হলো না এই দেশে। কারণ এটা হচ্ছে কি, এই দেশে যে রিফর্ম প্রপোজালগুলি এনবিআর হয়েছে গত 20-30 বছর যে সময় বলেন, এই রিফর্ম প্রস্তাবগুলি বেসিক্যালি ডেভেলপমেন্ট পার্টনারদের ইনিশিয়েশন হয়েছে। এনবিআর এর চাহিদাটা ভিতর থেকে ছিল, এনবিআর এর ভিতর থেকে সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষের দাবিতে, এবং কখনো হয় না। ডেভেলপমেন্ট পার্টনাররা করেছে বিকজ অফ এফিসিয়েন্সি কন্ডিশনালিটিস, তাদের লোন এগ্রিমেন্টের কন্ডিশন হিসেবে করেছে, যে তখন বলেছে হয়তো ব্যাট আইনের এখানে একটু চেঞ্জ করো, কাস্টমস আইনের এখানে একটু চেঞ্জ করো, কাস্টমসের অ্যাসিকুইটাকে একটু ডেভেলপ করো, টেকনিক্যাল সাপোর্ট দিছে, ইনভেস্টমেন্ট সাপোর্টও দেয়নি। এটাতে ইনভেস্টমেন্টের একটা ব্যাপারও আছে, শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে না। কাজে আগের প্রপোজাল কি ছিল, একেবারে পিসমিল। এইবার রিফর্মের বিষয়টা আসছে হলিস্টিক, ইন্টিগ্রেটেড। শুধু এনবিআর না, এনবিআর এর 3টার সিস্টেম ডিজাইন হবে, পলিসি চেঞ্জ হবে, অ্যাজ ওয়েল এস আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট স্বার্থ বলে যে পলিসি আমরা অলরেডি সেপারেটেড প্রপোজাল দিয়েছি, এবং অন্যান্য রিফর্ম যেগুলো আছে আমাদের পলিসি, যেমন বিশ্বব্যাংকের ইয়েতে বলেছে আমাদের আমদানি পর্যায়ে আমরা অত্যন্ত বেশি ট্যাক্স আদায় করি। আমাদের ট্যাক্সের আপনি 3টা ট্যাক্সের মধ্যে দেখবেন, এখনো যদি আপনি দেখেন ইভেন এই বছরে ডিসেম্বর পর্যন্ত যদি হিসাব করেন, এখনো আমদানি পর্যায়ে ট্যাক্স বেশি। আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, আমাদের 44-45 লক্ষ কোটি টাকা জিডিপি সাইজ, সেখানে একটা ইকোনমিতে 20-30 হাজার কোটি টাকা মাত্র ভ্যাট এবং ইনকাম ট্যাক্সে 20-25 হাজার কোটি টাকা, অন্যটা হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স, 80% ইনডাইরেক্ট ট্যাক্স। এটা বিশ্বব্যাংকের বইতে বলে, আমাদের দেশের ডকুমেন্ট আমাদের সোসাইটিকে বলছে না, রাজনৈতিক কর্তৃপক্ষ বলছে না। এটা খুব দুঃখজনক না? এখন এই পরিবর্তনের যে প্রয়োজনটা, এইটা কি আমাদের যারা অংশীজন আছেন জাতীয় রাজস্বের ভেতর থেকে শুরু করে বাইরেও যারা আছেন, তারা এইটাকে এখন কি অনুধাবন করতে পারছেন কিনা? কারণ উনি যেটা বলছেন যে চাহিদাটা যদি না থাকে আমার ভেতর থেকে, তাহলে বাস্তবায়ন কঠিন হবে। আমরা এনবিআর কেও একটা স্টেক হোল্ডার হিসেবে ধরছি, কারণ দে উইল ইমপ্লিমেন্ট। আমরা তাদের বারবার বলতে চাচ্ছি যে কিভাবে করলে তোমার এটা হবে, যাতে এটা ইন্টারফেসিং হয়, ইন্টারকানেক্টিং হয়, ইন্টিগ্রেটেড হয়, সেটা তারাও সহযোগিতা করছেন, জানাচ্ছেন। আর আমরা ওই সকল প্রতিষ্ঠানকে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানকে, 35টা প্রতিষ্ঠানকে আমরা লিখিতভাবে চেয়েছি। কারণ অনেকে হয় কি, ওই যে ফরিদ যেটা বললেন, ওই এসে বড় বড় কথা বলেন শুধু সেমিনারে বা এতে, কিন্তু ওর কোনো সাবস্ট্যান্টিভ পাইনি খুঁজে। বলি যে আপনারা লিখিত দেন আগে। আচ্ছা, লিখিত নিচ্ছি, নেওয়ার পরে ওইটা বিশ্লেষণ করে আমরা আবার বসবো, কয়েকবার বসবো। কারণ আমরা এবং আমরা যে আলাদা যেটা করেছি নীতিতে, সেখানেও আমরা খুব স্পেসিফিকভাবে বলে দিয়েছি যে ওই নীতি যেখানে থাকবে সেখানে একটা প্রাইভেট সেক্টর থেকে একটা স্থায়ী একটা কমিটি সরকার গেজেট দ্বারাই ঘোষণা করে দেবেন। সেখানে এফবিসিসিআই, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে কি বলে মানে লিগাল এক্সপার্ট, তারপরে সবাইকে নিয়ে একটা করে, এবং যারা এটি নির্দিষ্ট সময় অন্তে ওই পলিসি মেকারদের সাথে পড়বেন। কারণ মার্চ বা এপ্রিল মাসে কনসালটেটিভ কমিটির মিটিংয়ে যে বললাম, এটা দিয়ে হচ্ছে না।
এটা সারা বছরই কিন্তু আলোচনায় যে থাকতে হবে যে আমি সামনে এটা নিতে যাচ্ছি। যেমন সাম্প্রতিককালে তারা যে ভ্যাটের যে এটা করলেন, এটা যদি ওই কমিটি থাকতো, কমিটির সাথে আলোচনা করতেন, তাহলে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি হতো না। আমরা ওইগুলোর উপরে জোর দিচ্ছি। একটা বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় আরো শুনবো যে প্রক্রিয়াগত আর কি কি বিষয়ে আপনারা পরামর্শ দিচ্ছেন। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমাদের বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরবো, জানতে চাইবো যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড যেটা আছে সেখানে সংস্কার প্রস্তাবে কি পরামর্শ দিচ্ছেন যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। প্রথম যে যদি আমি এখন ভাগ ভাগ করে জানতে চাই যে ভ্যাটের বিষয়টা এবং কাস্টমসের বিষয়টা। আপনি বিরতির আগে বলছিলেন যে ভ্যাট অনলাইন প্রজেক্ট নামে একটা বড় সংস্কার প্রক্রিয়া ছিল, যেখানে আসলে ভ্যাট আহরণ প্রক্রিয়াকে আরো আধুনিকীকরণের কথা বলা হয়েছিল এবং অনেকগুলো মেশিন, আমাদের ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস থাকবে যেটার মাধ্যমে ভ্যাট দেওয়া হবে, ফলে কর ফাঁকি দেওয়া যাবে না, সেই প্রক্রিয়ার ভিতরে আসছে। এখন যেই আলোচনা আপনারা করছেন সেখানে ভ্যাটের আদায় প্রক্রিয়াকে কিভাবে দেখছেন, যে কি ধরনের পরিবর্তনের কথা আপনারা ভাবছেন? ভ্যাটের অনেক সমস্যা, অসম্ভব সমস্যা। আপনি মনে আছে 2012-তে একটা IMF এর উদ্যোগে একটা ভ্যাট আইন 12 নামে একটা আইন পার্লামেন্ট পাস করছিল। সেটি আনডাউটেডলি থিওরিটিক্যালি আদর্শের দিক থেকে একটা ভালো আইন, এতে কোনো সন্দেহ নাই। এতে কিছু সমস্যা ছিল, ওই সমস্যাগুলি সমাধান করলে আমার কাছে মনে হচ্ছে বা কিছু কারেকশন করলে ওটা একটা ভালো আইন হতে পারতো। কি ধরনের? ফর এক্সাম্পল, সমস্যাগুলি ছিল যে বাংলাদেশে 15% ভ্যাট আসলে কি সবার জন্য, একটি SME খাত হতে শুরু করি বড় সবার জন্য কি 15% ভ্যাট কি অ্যাপ্লিকেবল, যেখানে এশিয়ান কান্ট্রিগুলিতে কারো 7, 9, 10, কোরিয়ার মতো কান্ট্রিতে 10, ইন্দোনেশিয়ার মতো কান্ট্রিতে 10, ভিয়েতনামের মতো কান্ট্রিতে 10, সেখানে বাংলাদেশে 15% ভ্যাট, সেটা একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে এই 15% যদি ভ্যাট হয় তাহলে এটা স্ট্যাটিউটরি রেট 15%ই থাকতেছে নাকি ইফেক্টিভ রেট গিয়ে এটা 40-45 গিয়ে দাঁড়াচ্ছে, এটা স্টাডি হওয়া দরকার ছিল। আনফর্চুনেটলি এটা কেউ স্টাডি করে নাই, কেউ কোনো কথা বলে নাই, সেটা ভাবেছিল। এর সাথে ওই আইনে 3% আবার ট্রেড ভ্যাট। হোয়াট ইজ ইট? ট্রেড ভ্যাট কোন আমদানি পর্যায়ে, এটা তো একটা ডিস্টরশন ট্যাক্স সিস্টেমের, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। ট্রেড ভ্যাট কেন? যেখানে বিশ্বব্যাংক বলতেছে, অন্যরা বলতেছে, WTO বলতেছে, সেখানে জাতীয়ভাবে এখান থেকে কোনো আপত্তি, সিরিয়াস আপত্তি কেউ আসে নাই। তাহলে 15 সাথে কত হলো 23, 3-এর সাথে কত হলো 15, 3, 18। অ্যাকচুয়ালি ভ্যাটের রেট হচ্ছে 18%। যারা ছোট উদ্যোক্তা, হ্যাঁ, তো তার 18% যদি স্ট্যাটিউটরি রেট হয় তাহলে ইফেক্টিভ রেট দিয়ে বলি যে আমি ধরেন 1 বোতল সয়াবিন তেল কিনতে যাচ্ছি পাড়ার মুদির দোকানে, সেখানে 15% ভ্যাট কি অলরেডি ওই তেলের দামে? অবশ্যই ইনডাইরেক্ট ট্যাক্স তো। আবার যা সেলস করছেন তার উপরে আবার 3% ওই মুদির দোকান। না, আমদানি করার সময় 15, 3, 18% দিয়ে আমদানির উপরেই দিয়ে, রাইট। আবার যখন তিনি লোকালি তেলটা নিয়ে যদি ক্রুড তেল আনে তো ক্রুড প্রধানত এনে রিফাইন করে, তাহলে যতটুকু ভ্যালিডেশন হয় তার উপর আবার 15%। তারপরে আবার যারা বিক্রেতা আছেন তারা তো আর 15%-এর বেশি, তিনিও 15%-এর মধ্যে পড়ে যান থিওরিটিক্যালি ওই আইন অনুযায়ী। তবে এটা কাজ করতে হবে সেই ওই যে ক্রেডিট সিস্টেমে, অর্থাৎ আগেরটা অ্যাডজাস্টমেন্ট, যেটুকু আগের স্টেজে দেওয়া হয়েছে। রেকর্ড কিপিং কালচারটা এই দেশে খুব দুর্বল। এইসব বিষয় চিন্তা করা উচিত ছিল আমি রেট ঠিক করার আগে, কিন্তু এই দেশে কোনো একাডেমিক আলোচনাই হয় না। দেখলাম, খেয়াল করে দেখেছি যে রেকর্ড কিপিং কালচারটা 91 সনের ভ্যাট আইনটা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল যে
অনেক উদ্দেশ্যের মধ্যে রেভিনিউর অ্যাগমেন্টেশনের পাশাপাশি ছিল বাংলাদেশে বিজনেসের রেকর্ড কিপিং কালচারটাকে ডেভেলপ করা। ব্যাট তো রেকর্ড কিপিং বেস সিস্টেম, ট্যাক্স সিস্টেম, কিন্তু সে 91 পরে এই পর্যন্ত বাংলাদেশের রেকর্ড কিপিং কালচারের কতটা ডেভেলপমেন্ট বিকজ অফ দি ভ্যাট আইন হয়েছে। সোসাইটির পরিবর্তন, ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, এডুকেশনের কারণে যতটুকু হয়েছে, কিন্তু ভ্যাট আইনের কারণে কতটুকু হয়েছে এটা একটা আলাদা স্টাডি হওয়া উচিত ছিল, অবশ্যই। কিন্তু হয় নাই। 1200 আইন করার সময় কিন্তু এখনও কেউ করে নাই। কোনো সংস্থা, এত রিসার্চ অর্গানাইজেশন আছে, এনবিআর রিসার্চ উইং আছে, কিন্তু কোথাও থেকে কেউ করে না। কোনো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কেউ করছে না। করা উচিত ছিল। আমাদের এখানে কোনো পলিসি সাস্টেন করে না বা কোশ্চেনেবল হয়, বিকজ এটা অ্যাড হক হয়, কোনো রিসার্চ সাপোর্ট ছাড়া। কারো মাথায় আসলো, কেউ চিন্তা করলো, হঠাৎ করে এটা হয়ে যায়। এটা মূলত আপনি যেটা বলছিলেন যে একটা ওই বিদেশি সাহায্যের ভিত্তিতে যখন হয় তখন তাদের পরামর্শ, তারা হয়তো অন্য দেশে পলিটিক্যাল ওনারশিপ যদি কোনো রিফর্ম না থাকে বা কোনো ইকোনমিক পলিসিতে না থাকে, তাহলে সেটা এরকমই রেজাল্ট হবে। আপনি বলেন বাংলাদেশের ট্যাক্স সিস্টেমে কোনো পলিটিক্যাল অথরিটি বা দি লাস্ট 50 ইয়ার্স কারো কোনো সাপোর্ট, কারো কথা বলেছে? ইভেন এখনো কোনো পলিটিক্যাল পার্টি এই বাংলাদেশের এই ট্যাক্স সিস্টেম নিয়ে, আমার পার্সোনাল অপিনিয়ন, যতগুলি সংস্কার কমিশন হয়েছে, আই মাস্ট সে যে এনবিআর রিফর্মটা 1 নম্বর হওয়া উচিত ছিল গভর্নমেন্টের কাছে। কারণ এটা তো আপনাকে রেভিনিউ দেবে। আপনি তো খুব ক্রিটিক্যাল অবস্থা আছেন ইকোনমি, কেমন অর্থনীতি আপনার আজকের বিষয়। তো অর্থনীতির মূল বিষয় তো সে রেভিনিউ। আপনি 20 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বসে আছেন, আপনি এখন বাজেট সাইজ 7 লক্ষ কোটি টাকা করতে পারছেন না, বিকজ আপনার রেভিনিউ ইনকাম হচ্ছে 4 লক্ষ কোটি টাকার বেশি না। আপনি ডেফিসিট ফাইন্যান্সিং কত বছর করবেন? এখন দেখাচ্ছেন জিডিপি সাইজ বড় দেখা বলছেন 5%-এর মধ্যে আপনি ঋণ করতেছেন, কিন্তু এটা কি ফেয়ার হচ্ছে? এটা জনগণের সাথে, অর্থনীতির সাথে কি স্টেবিলিটি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কি আলটিমেটলি আনবে? আমার তো মনে হয় না। কাজেই এই বিষয়গুলি আগে থেকে রিফর্মটা হওয়া উচিত ছিল, যাতে রেভিনিউ বাড়ে এবং সাধারণ মানুষ বেনিফিট পায়, এসএমই খাত ডেভেলপ করে, অ্যাজ ওয়েল এজ দেশে বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ে। যে কোনো রাজনৈতিক দলেরই যখন অর্থনীতি চালাতে হবে, নেতৃত্ব দিতে হবে, তার তো সম্পদ দরকার হবে। সম্পদ আহরণের ক্ষেত্রে ডক্টর মজিদ আপনি ভালো বলতে পারবেন, যে যেটা আলোচনা আগেও এসছে, যে আমরা প্রত্যক্ষ কর বা আয়কর থেকে আমরা মাত্র 30 থেকে 33% মতো আমরা আহরণ করি, প্রায় পুরোটাই পরোক্ষ কর। এই প্রত্যক্ষ করের অংশ বাড়াতে হবে বা এটার আহরণ বাড়াতে হবে, এবং বিশেষত যেভাবে আমাদের বৈষম্য বেড়েছে আমাদের সমাজে গত 2 দশকে, সেটা থেকে আরও এই উপলব্ধিটা খুবই জোরালো হয় আর কি। কিন্তু আমরা এটা বারবার ফেল করছি। এইটার ব্যাপারে কি ধরনের চিন্তা আপনারা, আলোচনা চলছে আপনাদের? কোনো রাজনৈতিক দল কিন্তু এই ব্যাপারে কিছু বলে না। আমরা 2008 সালেও বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছিলাম, চালু করেছিলাম। পরবর্তীতে এসে দেখা গেল নতুন সরকার ওগুলোর সব বেমালুম ভুলে গেলেন বা নিলেন না। উল্টো, মানে আমরা যেটা যখন বলি না যে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, ওটা মনে হলো উল্টো কমিটমেন্ট হয়েছে। হ্যাঁ, তারা কোনো পদক্ষেপ বা কোনো কিছু নেওয়াটাকে তারা মনে করলেন না, এ করলেন। এটা 91 সালেও হয়েছে, এটা 2006 সালে, 7 সালেও হয়েছে, এমনকি 2007-8 সালে যে রিফর্মস কমিশন, আমি আপনাদের রিপোর্টের ভিতর দেখলাম, আরআরসি দেখলাম, এগুলো পুরো জিনিসই নেক্সট গভর্নমেন্ট এসে পুরোটাই ভুলেই গেলেন, বাতিল করেই দিলেন, ভাবকানে এরকম। ওনাদের ইয়েতে বললেনও যে কি বলে ওর নাম, ওই ইশতেহারে বললেন যে আমরা সকলের মেম্বার, এমপি বা সকলের সম্পদ বিবরণী নেব, বললেন, খুব বড় বড় করে বললেন, কিন্তু এসে কিন্তু তা করলেনই না, মোটেই করলেন না। অর্থাৎ পলিটিক্যাল কমিটমেন্টটা আসলে অনুপস্থিত থাকাতেই কিন্তু এই জিনিসগুলো গ্রো করছে না, গ্রো করা হচ্ছে না। সেই জন্যে আমরা মনে করি যে আসলে সময়ের অবসরে সকল ব্যক্তি, করদাতা, কর গ্রহণকারী সকলেরই এই উপলব্ধিতে আসতে হবে যে এর পিছনে যদি স্ট্রং উইল না থাকে, কমিটমেন্ট না থাকে, তাহলে এটা হবে না। বিভিন্ন সময় খবরে পেয়েছি গত 1.5 দশকের ভেতরেও যে অর্থ পাচার, মানে অবৈধভাবে সম্পদ আহরণ, এটা তো বড় বিষয় হিসেবে আসছে। সুতরাং কর আদায় প্রক্রিয়া যদি আমার খুবই শক্তিশালী হতো, এই প্রক্রিয়াকে দুর্নীতি ঠেকানোর জন্যও তো এটা একটা বড় ভূমিকা রাখতো। কিছু যেমন আমরা বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে মানে কিছু রিপোর্টের কথা শুনেছি এনবিআর এর ভিতরে, যেমন একসময় বলা হয়েছে যে ঢাকা শহরে যাদের ফ্ল্যাটের মালিক আছেন তাদের উপর একটা জরিপ করা হয়েছে। আমরা শুনেছি যে অর্থ পাচারের ক্ষেত্রে নাকি একটা জরিপ করা হয়েছিল মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং ইসেতে।
এই ধরনের রিপোর্টগুলো কি সত্যিকার অর্থে মানে আছে, নাকি এগুলো আমরা শুধুমাত্র না, শুনেছি? এখানেই একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্র আর সরকার রেভিনিউ আর্নিং এর উপরে আইনের আরোপ বা যা কিছু করার দায়িত্বটা রাষ্ট্রের। হুম। কিন্তু সেইটা যদি সরকার নিয়ে যায়, সরকারের হাতে থাকে, সরকার নিজেও কিন্তু করদাতা, হ্যাঁ, কারণ সে তো সরকার চালায়, ওর প্রত্যেক আমার সংসদ সদস্যের একটা করে ফাইলও আছে, এনবিআর এ ফাইল আছে। এখন সরকার যদি এই দায়িত্বটা নেয় যে আমার রাষ্ট্রের রেভিনিউ কি করব না করব, হ্যাঁ, সরকার রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু হচ্ছে না, যদিও আদেশে লিখতেছি রাষ্ট্রপতির আদেশ ক্রমে, কিন্তু আসলে এটা সিদ্ধান্ত হচ্ছে কাশিমবাজার কুটির থেকে, ঠিক আছে, এবং সেইভাবে হচ্ছে। তো ফলে হচ্ছে কি ওই জিনিসটা ডেভেলপ করতেছে না, কারণ এটা তো স্ট্রং হয়ে রাষ্ট্র স্ট্রংলি বলবে যে এই জিনিস করতে হবে, এই জিনিস করতে হবে, না করলে আমি রেভিনিউ আর্ন করতে পারছি না। এনবিআরকে বলেছি ওই যে 1924 সালের আইন বা 72 সালের আদেশ অনুযায়ী এনবিআরকে স্ট্রংলি একটি স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তাকে দিতে হবে। তার ওই কে চেয়ারম্যান আসবেন, কে চেয়ারম্যান কখন ওএসডি হবেন, এই চিন্তায় যদি থাকে সব সময়, তো তাহলে তো ও তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, একটা হচ্ছে না। স্বাধীন এবং পেশাদারী সংস্থায় করতে হবে। ফরিদ দেবেন, আমরা এটাও আলোচনা করেছি, রাষ্ট্রের প্রধান, বিরোধী দলীয় প্রধান এবং আরও এই তিনজনে মিলে তারপরে তারা ঠিক করেন, অর্থাৎ যিনি বলবেন তিনি সত্যিই বলবেন। এখানে এরকম না যে একজন এনবিআর চেয়ারম্যান হয়েছেন তার সবসময় কাশিমবাজার কুটির দিকে তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ, ওইভাবে ছাড়া সে কথা বলতে পারতেছে না। বুঝতে পারছি। যেটা কাশিমবাজার কুটি মানে আমি ব্রিটিশ আমলের কথাও বলছি, একই না, আর কি। সে- তো ওইভাবে থাকলে তো ও তো ভূমিকা পালন করতে পারছে না। একটা বিরতি নিব। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রস্তাবে কি সুপারিশ করছেন কমিটি। একটা বিরতি যাচ্ছে, আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া, বাইতে বিশেষ কুটুম আইছে মনে হয়। পারুলে দেখতে আসবো। হ্যাঁ, ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা, ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব, কবে হবে? বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আজকে আলোচনা করছিলাম যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে সংস্কার প্রস্তাব গঠনের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির দুজন সদস্যের সাথে কথা বলছিলাম। ফরিদউদ্দিন, একটা বড় গুরুত্ব দেওয়া হয়েছে হলো যে এই সংস্কারের ক্ষেত্রে, সেটা হলো যে আমরা আরও কিভাবে তথ্য প্রযুক্তি ভিত্তিক কর ব্যবস্থায় নিতে পারি, আমরা যেটাকে ইংরেজিতে বলি ডিজিটালাইজেশন, ট্রান্সফরমেশন। তো সেইটার ক্ষেত্রে আপনি বলছিলেন যে আলাদা আলাদাভাবে হচ্ছিল, কখনো ভ্যাটের অনলাইন প্রজেক্ট, তো কখনো আয়করের সাথে ওটার সাথে কাস্টমসের অ্যাসাইকুডা, তো সমন্বিতভাবে করা হবে। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এখন তাহলে আমরা একটা আর একটা তো তথ্যপাত্র পাওয়ার তো কোনো ব্যবস্থা এখন নাই, যে আপনি যদি আয়কর থেকে বলেন যে তার ভ্যাট আদায় কত হচ্ছে, এটা তো বলতে পারবে না, তাই না? তো এখন কি ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে, মানে এই এখন কি একদম পুরো কাঠামোই পরিবর্তন করতে হবে, না এই কাঠামোর ভিতরে কিছুটা করার নিয়ে আসলে ডিজিটালাইজেশন করা যায়? এবং এখন যেটা আছে এটাকে ক্যালকুলেটর বলে, ডিজিটালাইজেশন না। আচ্ছা, কাস্টমসও ক্যালকুলেটর, ভ্যাটও আসলে অনলাইনে রিটার্ন সাবমিশন করা যায়, কিন্তু আপনার একটা ট্যাক্স সিস্টেমে তো কখনো ক্রেডিটের ব্যাপার আছে, রিফান্ডের ব্যাপার আছে, একটা লোক ট্রাস্টেড ট্রেডার নাকি ডিফল্টার, হ্যাঁ, তার কাছে কি পান আছে, তার কয়টা মামলা আছে, আমি তার প্রোফাইল সম্পর্কে জানতে চাই, সেটা এই সিস্টেমে জানা সম্ভব না। তার ট্যাক্সে যেটা মানে পেয়েবল ট্যাক্স যেটা তার ডিক্লারেশনে দিয়েছে, সেটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে না ঠিক নাই, এটা এই সিস্টেমে যাচাই করার কোনো সুযোগ নাই। সেকেন্ড থিং হচ্ছে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কিন্তু কথা বলতে পারে না,
এটাকে ইভেন একটা সিস্টেমের ভিতরে এক ট্যাক্স পেয়ারের বিষয় একই খাতের একজন ট্যাক্স পেয়ারের সাথে আরেকজন ট্যাক্স পেয়ারকে আমি অনলাইনে এটা ভেরিফাইও করতে পারছি না। সো এটা অ্যাবসলিউটলি একটা ক্যালকুলেটর, ইটস নট একটা আপনি অটোমেটেড সিস্টেম বলা যাবে না। আমরা যেটা চিন্তা করছি তারপরে তিনটার মধ্যে ইন্টার অপারেবিলিটি, যেটা বলছেন তথ্য বিনিময়ের কোনো সুযোগ নেই, পরস্পরের মধ্যে নেই। আবার এনবিআর সিস্টেমের সাথে ব্যাংকিং সিস্টেম, একটা ট্যাক্স পেয়ারের ব্যাংকে কতটা অ্যাকাউন্ট আছে, আলটিমেটলি তো টাকা তো ব্যাংকে যাবে। হ্যাঁ, একটা ক্যাশলেস ইকোনমির দিকে যাওয়ার একটা লক্ষ্য আমাদের থাকবে। সেটা হচ্ছে যে ব্যাংকে তার কয়টা অ্যাকাউন্ট আছে, তিনি তো ব্যবসা করেন, ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, তারপরে ম্যানুফ্যাকচারিং করেন, সার্ভিস করেন, তো তার ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে সেটা তার কানেক্টিভিটি রাইট। তিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যদি থাকেন, যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেখানে তার আসলে পারফরমেন্স কি, সেখানে কি আছে, তিনি ওখানে কি ডিক্লেয়ার করছেন, আর ট্যাক্সের রিটার্নে কি আছে, এটা আমরা দেখতে চাই। তিনি ইনকাম ট্যাক্সে ব্যাংকের লোনের জন্য কি ওখানে ডিক্লেয়ার করছেন, এখানে কি করছেন, এটা আমরা দেখতে চাই। তারপরে অডিট ডিপার্টমেন্ট কি পাইছে তার অডিট করে, আমরা সেটা দেখতে চাই। কাজে ইকাবের সাথে আমাদের কানেক্টিভিটি থাকতে হবে, এনবিআর কানেক্টিভিটি থাকতে হবে। তারপরে রেজিস্ট্রার অফ প্রপার্টিজ, যে রেজিস্ট্রেশন অথরিটি, সেখানে এই যে আপনি যে বললেন ঢাকা শহরে ফ্ল্যাট, যদি ফ্ল্যাটের হিসাবটা এনবিআর হিসাবে থাকতো, তাহলে তো এখন তখন বেরোচ্ছেন মিস্টার রহিমউদ্দিনের 10টা ফ্ল্যাট, ওর নামে 30টা ফ্ল্যাট, এটা তো ইনকাম ট্যাক্স এনবিআর হিসেবে আসতো। আমি মনে করি যে এটা তো আমাদের জন্য আরো সহজ, কারণ আমি যদি অনলাইনে আমার কর দিতে যাই, রাইট, তাহলে আমি আমার অ্যাকাউন্টে মানে ঢুকে গেলেই আমার মানে ট্যাক্সের, আমার যদি ব্যাংক অ্যাকাউন্টটা আমি দিয়ে দিই, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে আমার ব্যাংকের লাস্ট ব্যালেন্সটা ওখানে চলে আসলো, আমার নাম এবং আমার এনআইডি থেকে আমার কোন কোন প্রপার্টি আমার আছে, কারণ এখন ভূমি ডিজিটালাইজেশন আছে। এখন তো যদি আমি ওই লোকটার কোন যিনি ট্যাক্সের রিটার্ন দাখিল করছে জানতে চাই যে রেজিস্ট্রেশন অথরিটি ওনার কোনো ফ্ল্যাট আছে কিনা, তা আমাকে সিটি লিখতে হয়, ওই সিটি হইতেছে 1 বছর, তার মধ্যে আরেক বছরের রিটার্নের সময় এসে যায়। আমি তো রিয়েল টাইমে এই মুহূর্তে আমি রিটার্ন দেখতেছি, এই মুহূর্তে তিনি কত ইম্পোর্ট করছেন, এই মুহূর্তে তিনি গাড়ি কটা এই বছর কিনছেন, আমি বিআরটি সিস্টেমের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। তো কাজেই সরকারের এবং একটা উনি কন্ট্রাক্টর কিনা, গভর্নমেন্টে বড় বড় রোড করছেন কিনা, মেগা প্রজেক্ট করছেন কিনা, করে কত টাকা নিয়েছেন, আমি গভর্নমেন্টে মেগা প্রজেক্ট বা ডেভেলপমেন্ট ওয়ার্ক যে সমস্ত 10টা মিনিস্ট্রি করে তাদের সিস্টেমের সাথে বা প্ল্যানিং কমিশনের সাথে ইন্টিগ্রেটেড থাকতে হবে। এনবিআর সিস্টেমটা এইভাবে ডিজিটালাইজ আমরা করতেছি, যেটাকে ডিজিটাল ট্রান্সফরমেশন বলা হয়। সুতরাং এইটাতে তাহলে আপনাকে শুধু এনবিআর এর ভিতরে না, এটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও তাহলে অল ফিনান্সিয়াল এন্ড ফিসকাল ইনস্টিটিউশন এন্ড রেগুলেটরি বডিজ এন্ড ট্রেড ফ্যাসিলিটেটিং বডিজ, ফর এক্সাম্পল পোর্টের সাথে এসে করে কোনো কানেক্টিভিটি নেই। আমি জানতে চাই যে তুমি যে একটা ইম্পোর্টারে 1 মাস জুলাই রাখলা 5 টাকা রেভিনিউ বেশির জন্য, তো লোকটার ড্যামার যেটা সেটা তো আলটিমেটলি দেশের সাধারণ মানুষ উপর যাচ্ছে, কম্পিটিটিভনেসকে অ্যাফেক্ট করছে। তো আমি পোর্টের থেকে জানতে চাই ওখানে ড্যামারেজ কত আসে, বলতেছে ওটার সাথে এখনো কানেক্টিভিটি হয় না, এতদিন পরও হয় না। এটা কেমন দেশ? তাহলে কি রিফর্মটা হলো? কাজে আমি তো মনে করি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রিফর্ম হওয়া উচিত এই সরকারের এই আর্থিক খাতে, যদি বলেন আর্থিক খাতের মধ্যে এনবিআর হচ্ছে মুখ্য। এতে কোনো সন্দেহ নেই, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সার্বিকভাবে সুশাসনের যে কথা বলি, এক্স্যাক্টলি, আপনি যদি অর্থনৈতিক সুশাসন আনতে চান, প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আপনি যে বিষয়টি বললেন, ডিজিটালাইজেশন এবং এনবিআর রিফর্ম প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর আব্দুল মজিদ, দিন শেষে সবসময়ই আমরা একটা বড় শঙ্কায় থাকি যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা। এখন সেক্ষেত্রে আপনাদের তো একটা টেকনিক্যাল কমিটির মতন একটা পরামর্শক সভা, আপনারা পরামর্শ দেবেন। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় সংস্কারের একটা মনোভাব নিয়ে তারা এসেছিলেন, কিন্তু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন জায়গায় জোর দিবেন, কি দরকার হবে আসলে এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে? হলিস্টিক্যালি সকলের ভিতরে ইন্টারফেসিং এ করে না হলে, শুধু পিসমিল করে বাংলাদেশ ব্যাংক নিজে নিজে হলো, ও বিকাশ আরেক ওর মতন হলো, আরেক ব্যাংক আর ওর মতন নিজে হলো, এটা না। সকলের সাথে আমরা সেইটার উপরে বেশি জোর দিচ্ছি। আমরা প্রশাসনকে পৃথক করাটাকে যেমন একটা মনে করেছি একটা অন্যতম উপায়, আর দ্বিতীয়টাই এই ডিজিটাইজেশন, এবং সেই ডিজিটাইজেশন হবে হলিস্টিক্যালি সকলের সাথে লিঙ্ক আপ করে। তাহলেই অর্থনীতিতে দুর্নীতি দমন বলি বা আর অন্যান্য সকল কিছু বলি, ব্যাংকিং খাতের অবস্থা বলি, এগুলো তো ইজিলি ধরা পড়ার কথাই। যদি আমার ব্যাংকের সাথে আমার লিঙ্ক আপে যদি ব্যাপার থাকতো, টুক করে কিন্তু ধরা যেত বা ধরা যায়। সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড একটা পদ্ধতি, পলিসি আমরা পেপার তৈরি করতেছি, আমরা এটা দেবো আর কি। এখন বাস্তবায়নের দায়িত্ব আমি মনে করি দেশবাসীর, কারণ এই সরকার কিন্তু দেশবাসীর সরকার। এই সরকার কোনো আলাদাভাবে উপর থেকে চাপিয়ে দেওয়া বা এরকম না। তো সুতরাং আমরা মনে করি জনগণকে, দেশবাসীকে
সকলকে অ্যাওয়্যার করা বা অ্যাওয়্যার হওয়া যে এই না হলে 2 আর 2 4 হবে না, এই না হলে 5 আর 2 7 হবে না, এই ব্যাপারটাগুলি। কারণ জনগণকে যদি এটা বুঝাই দেওয়া যায়, বোঝানো যায়, এই জন্যেই এতদিন এটা করা হয়নি বা যায়নি, এই জিনিসটা তাকেও আনতে হবে। কারণ দে উইল ফর্ম দ্য গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্ট যেন এসে যেন এটাকে না করতে পারে, ইগনোর না করতে পারে যে আমি এই জিনিসটাই করতে। সেই জন্যই এখানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটাতে ওই অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে। যেমন আপনারাও যেটা রিপোর্ট দিয়েছেন এই রিপোর্টগুলো অনলাইনে তো দেওয়া হয়েছেই, আরও এটা সকলের জানার বিষয় থাকবে এবং সকলে এটাকে ওন করবেন। এটা ওই শুধু যিনি করেছেন তিনি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারলেন কিনা সমালোচনা করলাম বসে বসে, তাহলে হবে না। সমালোচনাটারও একটা খুব ধারালো সমালোচনা থাকার অধিকার, নিয়ম, সিস্টেম জনগণের কাছ থেকে থাকবে, আমার করদাতার কাছ থেকেও থাকবে। করদাতাও স্পষ্ট করে বলবেন যে আপনি এই যে বলছিলেন যে এই জিনিসটা এটা করা হয়নি কেন? কারণ নির্বাচন ওখানে তো সব কিছুই আছে, আপনি কর খেলাপি হতে পারবেন না, আপনি হতে পারবেন না। তো সেখানেও তো এই তথ্য, ইন্টিগ্রেটেড তথ্য না হলে তো হবে না। তো শুধু হাফ ডান এটা বললাম না আব্দুল হক সাহেব উনি কর খেলাপি, এটুকু বললেই তো হবে না, ওনার পুরোটার একটা তথ্য থাকতে হবে সিস্টেমে, তাহলে আমি মনে করি এই ট্রান্সপারেন্ট অবস্থাটা উদ্ভব ঘটবে। সময় শেষ হয়ে গেছে, কিন্তু নিঃসন্দেহে আপনারা আরো সামনের দিনে কাজ করবেন। আমিও চাইবো যে এক সময় আমরা আবার আপনাদের সাথে আলোচনা করব যে কি ধরনের প্রস্তাব আছে, কতখানি আমরা অগ্রসর হচ্ছি। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা আলোচনা করছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের ব্যাপারে সুপারিশ নিয়ে, এবং নিঃসন্দেহে কর ব্যবস্থা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরাই কর দেই, আমাদের এই করের অর্থেই আবার আমাদেরকে যে বিভিন্ন পরিষেবা এবং যেই ধরনের আমাদের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকার সেটা দিয়ে থাকেন সেইটার জন্য। সুতরাং সরকারের সম্পদ আসলে জনগণের সম্পদ, সেই অর্থেই এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ। আমরা সামনের দিনে নিঃসন্দেহে একটি আধুনিক কর ব্যবস্থা চাই। আমরা চাই যে আরও বেশি সামর্থ্যবান মানুষ যারা আছেন তারা এই কর প্রদানে আরও বেশি অংশগ্রহণ করুক। আমরা চাই একটা ন্যায্য সমাজ ব্যবস্থার ভিতরে কর ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে। দর্শক, আমাদের সাথে আবার যুক্ত হবেন আগামী সপ্তাহে। আমরা আবারও কথা বলতে আসবো, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।